জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানাবেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া দেশের বিভিন্ন কূটনীতিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষও শ্রদ্ধা জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যানার, ফুল ও পুষ্পমাল্য সহ জাতির এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা উপকরণ হাতে অপেক্ষা করছেন তারা। এ বিষয়ে সবশেষ প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে প্রস্তুতি কেমন দেখছেন, সঙ্গে নিরাপত্তার বিষয়টিও কি জেনেছেন জানাবেন আমাদের। সতীর্থ, আর মাত্র কয়েক ঘন্টা এরপরই কিন্তু সেই বাঙালি ইতিহাসের যেই সবচেয়ে তাৎপর্যময় যে ঘটনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সালাম, রফিক, বরকত, যাদের আত্মত্যাগ এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছে এবং যাদের এই আত্মত্যাগ আজকে আন্তর্জাতিকভাবে যে ভাষাকে উদযাপন করা যায় সে বিষয়টি শিখিয়েছে। এরপরেই কিন্তু এই আন্তর্জাতিকভাবে গেল ৭৪টি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হচ্ছে এবং আর কয়েক ঘন্টা পরে এই বছরের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিবসের উদযাপন শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে এসএসএফ সদস্যরা ঠিক মাত্রই কিন্তু এখানে নেমেছেন তারা, এবং নেমেই কিন্তু তারা এখানে যে জনসাধারণ রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন, কারণ তাদের এখানে একটা সুইপিং চলবে এই মুহূর্তে, নিরাপত্তা সুইপিং। তাদের সাথে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের সবশেষ যে সুইপিং এখন চলবে বলে আমরা জানতে পেরেছি, কারণ ঠিক ১২টা ১-এ মানে এই শনিবারের প্রথম প্রহরেই কিন্তু নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং ভাষা শহীদদের প্রতি তিনি তার সম্মান প্রদর্শন করবেন। এবং আমরা এও জানতে পেরেছি যে বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি এখানে আসবেন, কারণ এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তিনি ভাষা শহীদদের সম্মান দেখাতে প্রথমবারের মতো কিন্তু শহীদ মিনার আসতে যাচ্ছেন। বিরোধী দলীয় যিনি হুইপ রয়েছেন নাহিদ ইসলাম তিনিও কিন্তু আসবেন। তো আপনি বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। সেই জায়গাটিকে লক্ষ্য করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বাহিনীর সদস্যরাই একদম সতর্ক অবস্থায় রয়েছে। পুরো এলাকাটিকেই কিন্তু তারা তাদের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। আমরা যতই সময় গড়াতে দেখছি ততই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে কাজ, সেই কাজটি কিন্তু আমরা দেখেছি তারা খুব বেশি সতর্ক হয়ে উঠছেন সময়ের সাথে সাথে। এবং যে বিষয়টি আরো উল্লেখ করতে চাই যে আমরা আজকে সকালেই কিন্তু র্যাবের যিনি মহাপরিদর্শক আছেন তিনি কিন্তু মিডিয়ার সাথে কথা বলেছেন এবং মিডিয়াকে কিন্তু জানিয়েছেন যে এইখানে যে ডগ স্কোয়াড রয়েছে এবং যে বোম ডিসপোজাল টিম রয়েছে তারা কিন্তু তাদের যে সুইপিং সেটি শেষ করেছেন বলা যেতে পারে তারা, এবং তিনি এই নিশ্চয়তা দিয়েছেন যে পুরো এলাকাটি বর্তমানে একদমই নিরাপত্তা বেষ্টিত অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, সংগঠন তারা আসবেন, সম্মান জানাবেন। তো সেই জায়গা থেকে এখানে প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন এবং এখানে যে আলপনা আঁকা সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে। খুব সুন্দর একটি পরিবেশ আছে। ঠিক ১২টার পরেই যে অনুষ্ঠান সেটি শুরু হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি ও র্যাব মহাপরিচালক। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করে একথা জানান তারা। ডিএমপি কমিশনার জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে শহীদ মিনারের আশেপাশের সড়কের ৭টি পয়েন্টে ডাইভারশন ও নিরাপত্তা নিশ্চিতে ১৫,০০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে র্যাব মহাপরিচালক বলেন, ২১শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই। শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বম ডিসপোজাল ইউনিট প্রস্তুতের পাশাপাশি ৬৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় ৩০০-র বেশি র্যাব সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান র্যাব ডিজি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুর ৩টায় তারেক রহমানকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ফোন আলাপে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে একসাথে কাজ করার আশাবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ যেন সুবিধা পায়, উপকারভোগী হয়, সেভাবেই আগামীর বাজেট প্রণয়ন করা হবে। কোনো পৃষ্ঠপোষকতা বা কাউকে খুশি করার বাজেট আগামীতে আর হবে না। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে গিয়ে একথা বলেন তিনি। আরও বলেন, বিগত আমলে সরকার ঋণ নিয়েছে, কিন্তু ঋণগুলো ভালো প্রজেক্টে ব্যয় হয়নি। এর ভার বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। সকল জনগণের কাছে পৌঁছতে হবে, এটাই হবে টার্গেট। কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। কোনো সুযোগ সুবিধা দানকারী যারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে, সেটা আমরা করতে চাই না। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। যান্ত্রিক ত্রুটিতে দু একবার বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দুদিনের সরকারি সফরে দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য অগ্রাধিকার রমজান মাসকে ভালোভাবে চালানো আর সামনে কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল নিয়েও প্রস্তুতি নেওয়া। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপির নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী হওয়ার পর দুপুরে চাঁদপুরের কচুয়ায় গিয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আরও বলেন, নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকেই শুরু হয়। কচুয়া সম্পর্কে যদি বলতে চান, কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। সামনের দিনগুলোতে গণমাধ্যমকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী জাহিদউদ্দিন স্বপন। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতারে তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের সাথে এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ উল্লেখ করে তথ্যমন্ত্রী সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। একই সাথে সামনের দিনগুলোতে গণমাধ্যমকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন। আপনাদের দোয়ার মধ্যে যাতে আমাদের এই সরকার, দেশনায়ক তারেক রহমানের সরকার এবং সরকারের একজন মন্ত্রী হিসাবে আমার যে দায়িত্ব আপনাদেরকে নিয়ে তা যেন সঠিকভাবে আমি পালন করতে পারি, সে বিষয়ে আপনারা দোয়া করবেন। চলার পথে সবসময় আপনাদের সহযোগিতা আমরা সবসময় আশা করব। সেটা আপনাদের এই সহযোগিতায় আমাদেরকে সঠিক পথে চলতে নির্দেশিত করবে। রাজধানীর মিরপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ঢাকা 14 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। বিকেলে তার নির্বাচনী এলাকায় গণসংবর্ধনায় তিনি কথা বলেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সংবর্ধনায় অংশ নেন। তিনি এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, যানজট সহ নাগরিক দুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন। মিরপুরকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে কঠোর অবস্থানের কথাও জানান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর এমপি হয়ে নন, দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চান তিনি।
রাজধানীর চকবাজারের মৌলভীবাজারে গত বুধবার ভোক্তা অধিকারের অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাকবিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএনপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সেজন্য ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারকে আগের মতোই সহযোগিতা করবে বলে জানান তিনি। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে সিলেটে অবতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। আরও বলেন, রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে এ খাতে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের মূল চ্যালেঞ্জ। রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। সিলেটের জন্য যে পরিকল্পনা, আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটার উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা এবং মানুষকে যাতে ডাক্তারের পেছনে না ঘুরতে হয়, ডাক্তারি মানুষের পেছনে ঘুরবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করব ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। রমজানের সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রমজানের প্রথম জুমায় আল আকসায় নামাজ আদায় ফিলিস্তিনিদের বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সিয়াম সাধনার এই মাসটিতে প্রতি শুক্রবার মাত্র 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেয় তেল আবিব। এছাড়াও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে রয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধও। শুধু 55 বছরের বেশি বয়সী পুরুষ ও 50 বছরের বেশি বয়সী নারীরা পাবে নামাজ আদায়ের অনুমতি। শিশুদের ক্ষেত্রে 12 বছরের নিচের বয়সীরা পরিবারের সদস্যদের সঙ্গে আল আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ পাবে। শুক্রবার ইসরায়েলের বাধ্যবাধকতার কারণে পশ্চিম তীর থেকে আসা অনেক মুসল্লি নামাজ আদায় না করেই ফিরে গেছেন। এছাড়া চেকপোস্টগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগও করেন অনেক ফিলিস্তিনি। প্রতি বছর রমজানেই আল আকসায় নামাজ আদায় করেন পশ্চিম তীর সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলের প্রায় কয়েক লাখ ফিলিস্তিনি। তবে বারবারই নিরাপত্তার কারণে এবং অজুহাত দেখিয়ে মুসল্লিদের প্রবেশে বাধা দেয় ইসরায়েল। সরকারি পদে গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হলো অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে। বৃহস্পতিবার 66তম জন্মদিনে তাকে নরফোক থেকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ বাণিজ্য দূত থাকাকালীন তিনি জেফ্রি অ্যাপস্টাইন নামে এক অপরাধীকে সরকারের গোপন নথিপত্র পাঠিয়েছিলেন। অ্যান্ড্রুর ভাই রাজা চার্লস বলছেন, আইন সবার জন্য সমান এবং এই তদন্তে তিনি পুলিশকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। পুলিশ অ্যান্ড্রুর বাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছে। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই। ইন্দোনেশিয়ার পণ্যের উপর থেকে শুল্ক হার 32 থেকে কমিয়ে 19% ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে কয়েক মাসের আলোচনার পর দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
উভয় দেশই চুক্তিটিকে উপযুক্ত হিসেবে বর্ণনা করেছে। জাকার্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোনেশিয়ান কফি, চকোলেট, রাবার এবং মশলা শুল্কমুক্ত থাকবে। এছাড়া পাম তেল সহ ১৫০০-এরও বেশি পণ্যে শুল্ক ছাড় পাবে ইন্দোনেশিয়া। আগামী ৯০ দিন পর এই চুক্তিটি কার্যকর হবে। অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের মতে একসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটারের ফর্মহীনতাই বিশ্বকাপে ব্যর্থতার মূল কারণ। চলতি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে মিচেল মার্সের অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হারের পর প্রশ্ন উঠেছে, অজিরা কি বিশ্বকাপকে গুরুত্ব দেয় না? এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাদের অগ্রাধিকারেই ছিল এই বিশ্বকাপ। 2021 সালে শিরোপা জয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, বিশ্বকাপকে অবহেলা করার কোনো প্রশ্নই আসে না। ব্যাটিং ইউনিটে ভারসাম্য ছিল বলেও দাবি তার। মূলত চোট ও 3 ফরম্যাটের চাপ প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। তবে হতাশা নিয়েও টুর্নামেন্ট শেষ করলে দলে যে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল সেই বিশ্বাস নিয়েই দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। আইপিএল সহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগের পর এবার দ্য 100-এও পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ এখন হুমকির মুখে। ইংলিশ ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপট হারাত দেখাচ্ছে ভারতীয়রা। এতেই বিপাকে পড়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। চলতি আসর থেকেই দ্য 100-এর 4টি দল চলবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধীনে, আর এই 4 দলেই বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা লিগের এজেন্টদের এ বিষয়ে সতর্ক করেছেন বলে জানিয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। তাতে বলা হয়েছে, আইপিএলের সেই অলিখিত নিয়ম চালু হতে পারে দ্য 100-এও। যদিও এর আগে নিয়মিত ইংলিশ লিগে অংশ নিতেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরা। তবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগমনে এবার হুমকির মুখে তাদের অংশগ্রহণ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।